আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা। উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার 4 অণুজীব। স্বপ্ন যদি তোমার হয় মেডিকেল, অথবা স্বপ্ন যদি তোমার হয় ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পাওয়া, উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণী বিজ্ঞান কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, তাহলে যে চ্যাপ্টারটা তোমার পড়তেই হবে, যে চ্যাপ্টারটা তোমার বোর্ড পরীক্ষা সহ তোমার অ্যাডমিশন টেস্টে লাগবেই, সেই চ্যাপ্টারটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার 4 অণুজীব। এই অণুজীব চ্যাপ্টারটা অনেকের কাছে অনেক প্যারাদায়ক, অনেকের কাছে এটা মনে হয় মুখস্থ করার একটা সাবজেক্ট বা মুখস্থ করার একটা চ্যাপ্টার। তোমরা সবাই কম বেশি এই চ্যাপ্টারটা মুখস্থ করো, যার কারণে তোমরা দেখবা যে এই চ্যাপ্টারটা অনেক তাড়াতাড়ি ভুলে যাও। কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি আজকে তোমাদের এই যে চ্যাপ্টার 4-এর বেসিক যে ক্লাসটা নিব, এই ক্লাসটা যদি কোনো একটা বাচ্চা করে, তাহলে তার কাছে এই চ্যাপ্টারটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তোমাদের যারা এই ভিডিওটা আমার দেখবা, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটা না কেটে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা। যদি তোমাদের ভালো না লাগে তাহলে কমেন্টে তোমরা জানাই যেও যে ভাই আপনার ক্লাস আমাদের ভালো লাগে নাই। কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা। ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিতে পারি যে মনে গেঁথে যাবে আমাদের এই ক্লাসটা তোমার। আর যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো যে ভাইয়ার বেসিক ক্লাসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা একটা চ্যাপ্টারে কি বলতে চাচ্ছে, একটা চ্যাপ্টারে কি জিনিস আছে, কঠিন শব্দগুলোকে সহজে প্রেজেন্ট করা, সব কিছু আমি করে থাকি আমার বেসিক ক্লাসে। তো আমার এই বেসিক ক্লাসটা হবে এই চ্যাপ্টারের সবথেকে কলিজায় হাত দেওয়ার মতো একটা জিনিস। তো আর কথা না বাড়াই, চলো আমরা ক্লাস শুরু করি। তো এইখানে তোমরা দেখলে বুঝতে পারতেছো যে চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব। আমি এই টপিকটা বোঝানোর আগে এর গুরুত্বটা আমি তোমাদেরকে একটু দেখাই। তার জন্য আমার যেটা একটা চার্ট বোঝানো লাগবে তোমাকে। দেখো এইখানে তোমরা যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে বিভিন্ন বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে আসা এমসিকিউগুলো। আমরা জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের এমসিকিউ করে এবং অ্যাডমিশন টেস্টগুলোতে এমসিকিউতে পরীক্ষা হয়ে থাকে। কিন্তু আমরা যখন বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করব তখন আমাদেরকে একই সাথে সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো এইখানে তোমরা যদি একটু দেখো যে এক একটা বারে কতবার করে, মানে এক একটা টপিক থেকে কতবার করে কোশ্চেন আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যাদের স্বপ্ন আছে তাদের এই চ্যাপ্টার না পড়ে যাওয়া একটা বোকামো, মানে আত্মহত্যা করার সমান। এখান থেকে কোশ্চেন আসবেই। এমন অনেক বার গেছে যে এই চ্যাপ্টার থেকে 2টা 3টা 4টা 5টা 6টা পর্যন্ত কোশ্চেন দিতে দেখা যায়। তুমি একটা চ্যাপ্টারের জন্য, মানে একটা এমসিকিউর জন্য তোমাকে একটা চ্যাপ্টার পড়তে হবে, আর এই একটা চ্যাপ্টার পড়লে তুমি কিছু না হলেও 3 থেকে 4টে এমসিকিউ পাবা। অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে তুমি যখন ভর্তি পরীক্ষা দেবো সেখানেও কিন্তু আসলে তুমি এখান থেকে কোশ্চেন পাবা। তো যে চ্যাপ্টারটা থেকে তোমাকে অনেকগুলো কোশ্চেন ফেস করতে হবে, সেই চ্যাপ্টারটা এড়িয়ে না যে সেই চ্যাপ্টারটাকে ভালো মতো বোঝাটাই মনে হয় বুদ্ধিমান স্টুডেন্টের কাজ। তো আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা গুরুত্ব বুঝাইছি। তো এই চ্যাপ্টার অনেক কিছু আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, তার সাথে সাথে ম্যালেরিয়া আছে, এগুলো গুরুত্বপূর্ণ। যে জায়গাগুলো আমি বেশি গুরুত্বপূর্ণ বলবো, যে জায়গাগুলো হাইলাইটেড করা থাকবে, সেই জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? তো কঠিন জিনিসগুলোকে কিভাবে সহজ করা যায় চলো আমরা দেখি। তো আমরা প্রথমত দেখব যে এই চ্যাপ্টারের নাম কি। এই চ্যাপ্টারের নাম যেটা আছে সেটা হচ্ছে, এই চ্যাপ্টার বলতে বোঝায় অণুজীব। অণুজীব কাকে বলে? অণুজীব। এখন আমি যদি তোমাদেরকে বলি যে অণুজীব কাকে বলে, অণুজীবের ইংরেজি নাম হচ্ছে মাইক্রো অর্গানিজম। কি বলা হবে? মাইক্রো অর্গানিজম। অর্গানিজম বলতে আসলে আমরা কি বুঝাই? অর্গানিজম বলতে বোঝায় হচ্ছে জীব। জীব এই পৃথিবীতে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উচ্চ শ্রেণীর জীব আর একটা হলো নিম্ন শ্রেণীর জীব। তো নিম্ন শ্রেণীর জীবের মধ্যে কিছু কিছু আছে, তোমরা জানো সবাই, যে ব্যাকটেরিয়া, ভাইরাস টাইরাস এগুলা। আর উচ্চ শ্রেণীর জীবের মধ্যে মনে করো আমরা। জীব কিভাবে তৈরি হয়ে থাকে জানো? বেসিক ক্লাসগুলো কিন্তু আগে লাগবে, আগে বেসিক জিনিসগুলো লাগবে, পরে অন্য জিনিসগুলো। অর্গানিজম কিভাবে তৈরি হয় এটা বোঝার জন্য আমাদেরকে একটা সিকোয়েন্স মেনটেন করে আসতে হবে, বা একটা বেসিক জিনিস যেটা বায়োলজির জান বলা যায়, সেই জিনিসটা অনেকেই জানে না, আবার অনেকেই তোমরা জানো। তারপরে তো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকগুলো সেল বা কোষ মিলে তৈরি করে টিস্যু। ঠিক আছে? অনেকগুলো টিস্যু মিলে তৈরি করে অর্গান, অনেকগুলো অর্গান মিলে তৈরি করে সিস্টেম কিন্তু আমরা জানি সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে তন্ত্র। আবার অনেকগুলো তন্ত্র মিলে তৈরি করে একটা অর্গানিজম। ঠিক আছে? অর্গানিজম যেটাকে আমরা বলি জীব। একটু আগে ভাইয়া কি বললাম? জীব দুই ধরনের আছে, একটা হচ্ছে হায়ার ক্লাসেস আর একটা হচ্ছে লোয়ার ক্লাসেস। উচ্চ শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব। এইখানে আমরা কোন ট্রেনে আলোচনা করব? এইখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো শব্দের অর্থ কি? মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র।
আর ক্ষুদ্রকার কোনো বস্তু, যে বস্তুকে খালি চোখে দেখা যায় না, বাংলায় সেগুলোকে বলা হয় অণু। দেখো তো, আমরা একটা যৌগ যদি ভাঙি তখন আমরা কি পাই? যৌগকে একদম ভাঙতে ভাঙতে শেষ করে ফেললে কোনটা পাই? যেটা খালি চোখে দেখা যায় না, সেটা হচ্ছে অণু। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে দেখো বলতেছে মাইক্রো অর্গানিজম। অর্গানিজম শব্দের অর্থ কি? জীব বা আমাদের এই যে অর্গানিজম। তাহলে এখানে বলতেছে মাইক্রো অর্গানিজম মানে কি? ক্ষুদ্র অণুজীব। ঠিক আছে, ক্ষুদ্র জীব। ক্ষুদ্র জীবকে কি বলা হচ্ছে? আমাদের মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজম হিসেবে বিভিন্ন জিনিস থাকতে পারে। কারা কারা মাইক্রো অর্গানিজম বলতে পারি আমরা? কাদেরকে মাইক্রো অর্গানিজম হিসেবে আমরা বলতে পারি ভাইরাস। ঠিক আছে, মাইক্রো অর্গানিজম হিসেবে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া। মাইক্রো অর্গানিজম হিসেবে আমরা বলতে পারি কৃমি, যেটা তোমরা বাংলায় বলা হয় কৃমি, ইংলিশে বলা হয় হেলমিনথেস। তোমরা যারা সেকেন্ড পেপার পড়তেছো, এখানে দেখবা প্লাটি হেলমিনথেস আছে, নেমাটো হেলমিনথেস আছে। প্লাটি শব্দের অর্থ হচ্ছে প্লেট, আর হেলমিনথেস শব্দের অর্থ হচ্ছে কৃমি। তার মানে যেটা প্লেট বা চ্যাপ্টা, সেগুলোকে বলা হয় চ্যাপ্টা কৃমি অথবা প্লাটি হেলমিনথেস। এরপরে থাকে হচ্ছে প্যারাসাইট বা পরজীবী। ঠিক আছে, প্যারাসাইট বা পরজীবী। তাহলে এইখানে যেগুলো তোমরা দেখতেছো, এগুলো সবাই, এবারে আরো আছে, বাট এইগুলো সবাই আসলে কিসের মধ্যে পড়ে? অণুজীব। মানে হলো এগুলোকে খালি চোখে দেখা যাবে না। ঠিক আছে, এগুলোকে খালি চোখে দেখা যায় না, এই জন্য এদেরকে বলা হয় অণুজীব। তোমাদের বইয়ের মধ্যে তোমাদের ইন্টার লেভেলে এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এইগুলো নিয়ে ডিসকাস করা আছে। তোমরা যখন মেডিকেলে উঠবা, যখন তোমরা সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার, আমরা যখন ছিলাম তখন আমাদের সময় ফোর্থ ইয়ারে মাইক্রোবায়োলজি বলে একটা কথা ছিল। কি কথা ছিল? কোনটা ছিল? মাইক্রোবায়োলজি। সো মাইক্রোবায়োলজি আসলে কি জিনিস, চলো আমরা একটু দেখি। দেখো, মাইক্রোবায়োলজি। ঠিক আছে, মাইক্রোবায়োলজি মানে কি? মাইক্রো মানে একটু আগে কিন্তু আমরা বুঝাইছি ক্ষুদ্র, যেগুলো ছোট। আর বায়োলজি মানে হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ। সায়েন্সের একটা ব্রাঞ্চের নাম বায়োলজি, বায়োলজির একটা ব্রাঞ্চের নাম মাইক্রোবায়োলজি। তুমি যখন সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে উঠবা, মানে মেডিকেলে কিন্তু সেকেন্ড ইয়ার বলে কোনো ইয়ার নেই, মেডিকেলে থার্ড ইয়ার। তো থার্ড ইয়ারে যখন তোমরা উঠবা, এখন নতুন কারিকুলাম অনুযায়ী, তখন দেখবা যে তোমাদের এই থার্ড ইয়ারে মাইক্রোবায়োলজি পড়ানো স্টার্ট করবে। তার মানে হলো তুমি যখন থার্ড ইয়ারে উঠতেছো তখন থেকে তুমি একটা বই পড়তেছো, এবং ওই বইয়ের মধ্যে তোমাকে ব্যাকটেরিয়া, ভাইরাস, হেলমিনথেস, প্যারাসাইট, এগুলো সব কিছু নিয়ে পড়তে হবে। তাহলে কেউ যদি তোমাকে কখনো কোশ্চেন করে যে মাইক্রোবায়োলজি কি, যেটাকে বলা হয় অণুজীব তত্ত্ব। ঠিক আছে, অণুজীব বিদ্যা। আমরা যেরকম পড়ছি সাইটোলজি। সাইটো শব্দের অর্থ কি ভাইয়া? সাইটো শব্দের অর্থ হচ্ছে সেল, আর লজি শব্দের অর্থ কি? নলেজ। মাইক্রোবায়োলজি মানে কি? ডিসকাস অ্যাবাউট মাইক্রোব। এখন বলতে পারো ভাইয়া, এই যে মাইক্রোবের কথা বললেন, মাইক্রোব বলতে কি বুঝেন? মাইক্রোব মানে কি? মাইক্রোব এবং মাইক্রো অর্গানিজম সেম। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, হেলমিনথেস, এগুলোকে মাইক্রো অর্গানিজমও বলে, আবার একই সাথে বলা হয় মাইক্রোব। তার মানে এই মাইক্রোব বা মাইক্রো অর্গানিজম নিয়ে যেখানে ডিসকাস করা হয়, বায়োলজি যে ব্রাঞ্চে ডিসকাস করা হয়, ওই ব্রাঞ্চটাকে বলা হবে মাইক্রোবায়োলজি। ঠিক আছে, সাইটোলজি মানে কি? ডিসকাস অ্যাবাউট সেল। সাইটোলজি বায়োলজি যেমন একটা ব্রাঞ্চ, মাইক্রোবায়োলজি বায়োলজির একটা ব্রাঞ্চ। এখানে শুধুমাত্র মাইক্রোব নিয়ে ডিসকাস করা হবে অথবা অণুজীব নিয়ে আলোচনা করা হবে, এই জন্য এটাকে বলা হয় অণুজীব বিদ্যা। তো আমরা যদি আমাদের স্লাইডটা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি বলা হয়। আমরা আমাদের নোটে এখানে যাবতীয় যা কিছু আছে সবকিছু সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে দিছি, যাতে করে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, অণুজীব বলতে আসলে কি বোঝো? যদি পরীক্ষাতে কখনো ডেফিনেশন হিসেবে দিয়ে দেয়, তোমরা তো প্রথমত প্রিপারেশন নিবা এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য, তাই না? তারপরে অ্যাডমিশন টেস্ট আসবে। তো সেই জায়গাটায় খুবই কমন একটা সংজ্ঞা, যেটা বিভিন্ন বোর্ডেই দিতে দেখা যায়, সেটা হচ্ছে অণুজীব কাকে বলে। তো যে জীব খুবই ক্ষুদ্রাকার হয়, খুবই ছোট হয় এবং অণুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখা যায় না। মাইক্রোস্কোপ, এটাকে দেখতে গেলে কি লাগে? মাইক্রোস্কোপ লাগে। ঠিক আছে, মাইক্রোস্কোপ লাগে। মাইক্রো শব্দের অর্থ কি? ছোট। স্কোপ মানে যেটা ছোট জিনিসটাকে বড় করে দেখায়। তাহলে মাইক্রোস্কোপ মানে কি? যে জিনিসের মাধ্যমে আমরা কোনো কিছুকে ছোট জিনিসটাকে বড় করে দেখি। আর এই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কোনটাকে দেখি? অণুজীব। তাহলে যে জীব ক্ষুদ্রাকার এবং
অনুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখা যাবে না, সেগুলোকে বলা হবে আমাদের অণুজীব। ঠিক আছে, এই যে অণুজীব এর জনককে জনককে জনক জনক এখানে তোমরা কিন্তু আবার ইয়ে দিয়ে দিও না, আবিষ্কারক দিও না। আবিষ্কারক এবং জনকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি তোমাদেরকে একটু বুঝাই যে ডিফারেন্স বিটুইন ইনভেন্টর অ্যান্ড ফাদার। আমরা অনেকেই না জেনে এই ভুল কাজটা করি। অনেক জায়গায় আমরা এই দুইটাকে সেম মনে করি, আবিষ্কারক এবং জনক সেম মনে করি, যার কারণে আমরা অনেক জায়গায় ভুল দিয়ে ফেলি। কিন্তু যে টিচাররা জানে, তারা যদি দেখে যে তুমি ভুল কাজটা করছো, তারা কিন্তু কেটে দিবে। তো আবিষ্কারক বলতে কি বোঝায়? আবিষ্কারক মানে হচ্ছে যার হাত দিয়ে জন্ম নেয় নাই, যে জিনিসটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে ছিল, কেউ কখনো দেখে নাই। ধরে নাও তুমি প্রথম দেখছো, তার মানে তুমি আবিষ্কারক। যেমন কোষ, এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে ছিল। তুমি বলতে পারো যে ভাইয়া সৃষ্টির শুরু থেকে তো আমি ছিলাম না। তুমি না থাকো, তুমি না থাকলেও পৃথিবী তো ছিল, গাছ ছিল, তাহলে গাছ কি দিয়ে তৈরি হয়? কোষ দিয়ে তৈরি হয়। কিন্তু এই কোষটা সর্বপ্রথম কে দেখছিল? যখন আমরা কোষ এবং কোষের গঠন চ্যাপ্টার পড়ি, তখন কিন্তু আমরা জানি যে সর্বপ্রথম দেখেন 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক। এই যে রবার্ট হুক সর্বপ্রথম দেখে, কত সালে দেখে? 1665 সালে। তাহলে এর আগে কি কোষ ছিল না? ছিল, কিন্তু কেউ কখনো দেখেন নাই, উনি প্রথম দেখছেন। এজন্য উনাকে কি বলা হয়? উনাকে বলা হয় ইনভেন্টর অফ সেল। কিন্তু তুমি যদি বলো যে ফাদার অফ সেল রবার্ট হুক, তাহলে কিন্তু হবে না। বা কোষের জনক, সেটা কিন্তু হবে না। জনক শব্দের অর্থ হচ্ছে যে জন্ম দেয়। রবার্ট হুককে এটা জন্ম দিছিল না, এটা পৃথিবী যে তৈরি করছেন, অর্থাৎ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা থেকে কোষ জন্ম মানে জন্ম দেওয়া ছিল, উনি প্রথম দেখছেন, তাহলে উনি আবিষ্কারক। কিন্তু বায়োলজি বইটা যদি বলা হয়, বায়োলজি বইয়ের জন্মদাতাকে অ্যারিস্টটল। যখন আল্লাহ তাআলা তোমাকে তৈরি করছিল অথবা পৃথিবী তৈরি করছিল, তখন কিন্তু তোমার সাথে করে বইটাকে পাঠাই দেয় নাই। বইটাকে পাঠাই দেয় না, বই কেউ না কেউ তৈরি করছে। যেমন ফিজিক্স কেউ তৈরি করছে, কেমিস্ট্রি কেউ তৈরি করছে, ঠিক একই রকমভাবে বায়োলজি কেউ তৈরি করছে। তাহলে যে বায়োলজি তৈরি করে তাকে বলা হয়েছে সে হচ্ছে অ্যারিস্টটল। এই জন্য অ্যারিস্টটলকে বলা হয় কি? ফাদার অফ বায়োলজি। আশা করি তোমরা বায়োলজির এই যে ইম্পর্টেন্ট দুটো শব্দ, ইনভেন্টর আর ফাদার, অর্থাৎ আবিষ্কারক এবং জনক, এই দুটোর মধ্যে তোমরা একটা পার্থক্য বুঝতে পারছো। এইখানে বলতেছে যে জনককে, কিসের জনক? মাইক্রোবায়োলজি জনককে, মাইক্রোবায়োলজি জনক বা ফাদার, তার মানে হলো ইনার হাত দিয়ে জন্মগ্রহণ হয়েছে, ইনি প্রথম এটাকে তৈরি করছেন, ইনার আগে এটা ছিল না। কে এটা? ইনি হচ্ছেন লুই পাস্তুর। কি নাম? লুই পাস্তুর। অণুজীবের যদি আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে কি কি আছে দেখো? ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, এইগুলো হচ্ছে সবই আমাদের এটার উদাহরণ, অণুজীবের উদাহরণ। অণুজীবের মধ্যে তোমরা একটু যদি খেয়াল করে দেখো, দেখো এখানে কি আছে? এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। পৃথিবীতে যতগুলো সেল আছে, পৃথিবীর সব থেকে ছোট সেলের নাম কি জানো? মাইকোপ্লাজমা। মাইকো শব্দের অর্থ কি, এগুলো আমরা এখন যাব না। আমি আমার যারা ক্লাসগুলো দেখো তারা জানো ভাই প্রত্যেকটা শব্দের পর্যন্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, আস্তে আস্তে আমরা দিব। বাট এতটুকু মনে রাখো, এটা একটা সুন্দর একটা নাম আছে, PPLO। পিতে হলো প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক, পিতে প্লিউরো, পিতে নিউমোনিয়া, এলতে লাইক, ওতে অর্গানিজম। প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এর মানে হলো কি, আমরা সবাই কিন্তু এই মাইক্রোপ্লাজমা না জানলেও নিউমোনিয়া এই শব্দটা কিন্তু আমরা অনেকেই জানি। এই বাচ্চাদের নিউমোনিয়া হয়েছে, বড় মানুষের নিউমোনিয়া হয়। তো নিউমোনিয়াটা যে হয় কিসের জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্য হয়। পৃথিবীর সব থেকে ছোট সেলের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা, এবং এই মাইক্রোপ্লাজমার জন্য আমাদের ব্যাকটেরিয়া হয়ে থাকে। তাহলে দেখো এইটাকে তুমি খালি চোখে দেখতে পারবা না, বাতাসে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, তো এগুলোকে খালি চোখে দেখা যায় না। তো এরকম বলতেছে ভাইরাস, ব্যাকটেরিয়া, একটু আগে আমি তোমাদেরকে বললাম অ্যাক্টিনোমাইটিস, তারপরে হচ্ছে তোমার এই যে মাইক্রোপ্লাজমা, তারপরে ওইখানে আছে তোমার এই যে হেলমিনথেস, প্যারাসাইট, এগুলো সবই আসলে অণুজীবের উদাহরণ। তো এর মধ্যে আমাদেরকে জানতে হবে ভাইরাস সম্পর্কে এবং ব্যাকটেরিয়া সম্পর্কে। ঠিক আছে, যখন আমরা আরও পরবর্তীতে পড়বো তখন আমরা জানতে পারবো, যখন আমরা মেডিকেলে উঠবো, তোমাদের মধ্যে যারা মেডিকেলে পড়বে তখন তারা জানতে পারবে যে আরও এদের বিস্তারিত, এরা ছাড়াও ভাইরাস, ব্যাকটেরিয়া ছাড়াও আরও অনেক কিছু সম্পর্কে তখন তোমাকে জানতে হবে। এবার যে শব্দটা আছে সেটি হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন শব্দের অর্থ কি? ট্রান্স শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছুকে স্থানান্তর করা, যেটাকে আমরা বলি ট্রান্সফার। তো ট্রান্সফার মানে কি? একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া। তাহলে ট্রান্সমিশন মানে কি? যখন একটা অণুজীব এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াই যায়। যেমন মনে করো করোনা ভাইরাস সর্বপ্রথম হয়েছিল চীনে, তারপরে একটা দেশ থেকে আরেক দেশে ছড়াই গেছে। তাহলে এই যে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াই যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ট্রান্সমিশন বা বিস্তার লাভ করা। ঠিক আছে, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো ভাইরাস। ভাইরাসের এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আকার আকৃতি বা ভাইরাসের শেপ।
ভাইরাসের শেপের মধ্যে যদি আমরা এর গড় আয়তন দেখি তাহলে সেটা হচ্ছে 8 থেকে 300 ন্যানোমিটার। এইখানে ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে যাবা তাদের জন্য। কেননা পরীক্ষার হলে দেখবা যে এই জিনিসটাকে তোমাকে একটু ঘুরাই দিছে, এই জিনিসটাকে ঘুরাই দিয়ে এখানে ন্যানোমিটারের জায়গায় মনে করে তোমাকে মিলিমিটার দিয়ে দিল, তো তুমি শুধুমাত্র 8 থেকে 300 এটা পড়ে গেছো। এবং তুমি না একা, তোমার সাথে সাথে আরও অনেকে এই সেম কাজটাই করে। তো পরীক্ষার হলে যে দেখুন যাকে যে রেঞ্জ কত 8 থেকে 300 ন্যানোমিটার, 8 থেকে 300 মিলিমিটার, 8 থেকে 300 ন্যানোগ্রাম। তখন কিন্তু এরকম যদি অপশনগুলো দেখা যায় যে সবগুলো ঠিক আছে, ইউনিটে ঝামেলা করে ফেলছে, তখন কিন্তু আমাদের জন্য অনেক বেশি পেইন হয়ে যাবে। আমরা তখন ভুল মানে না জানতেও বা ইচ্ছার বাইরে যে আমরা ভুল করে ফেলবো, এটা কিন্তু করা যাবে না। এজন্য সবসময় এটার সাথে সাথে এটা জানতে হবে। আর এই জিনিসগুলো আরও বেশি করে তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আসলে কম বেশি দেখা যায়। আসো এবার বলতেছে গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগের যে ভাইরাসটা আছে, এই জায়গায় যে ভাইরাসটা সেটা কত আছে, সেটা হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার। ঠিক আছে, পৃথিবীর সব থেকে ছোট সেল যদি পরীক্ষাতে কোশ্চেন করে, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে পৃথিবীর সব থেকে ছোট সেলের নাম হচ্ছে মাইকোপ্লাজমা। এখন তোমাদের এই জায়গাটা দেখেও অনেকে ঘাবড়ায় যেতে পারে, অনেকে কোশ্চেন করতে পারে ভাইয়া সবচেয়ে ক্ষুদ্র ভাইরাসের কথা বলা আছে হচ্ছে আপনার ফুড অ্যান্ড মাউথ রোগ, তাহলে আপনি যে বললেন পৃথিবীর সব থেকে ছোট, আমি কিন্তু বলছি পৃথিবীর সব থেকে ছোট সেল, কিন্তু এখানে কিন্তু সেলের কথা বলে নাই, কোষের কথা বলে না, এখানে বলছে কি সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস, সব থেকে ক্ষুদ্র যে ভাইরাস, সে ভাইরাসের নাম হচ্ছে তোমার ফুড অ্যান্ড মাউথ রোগ। আমাদের এইখান থেকে যে কোশ্চেনটা, এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, এবং যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন এই কোশ্চেনটা আসছিল পোলিওর তোমার লেন্থ কত আছে, তাহলে পোলিওর লেন্থ কত আছে 12 ন্যানোমিটার। এরপরে আছে ভ্যাকসিন এবং ভ্যারিওলা, এগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলস দেখবো। তারপরে টিএমবি, সবগুলো লেন্থ দেওয়া আছে, এই লেন্থগুলো তোমাকে মুখস্থ করতে হবে। সাধারণত মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে লেন্থগুলো আসলে এভাবে দেয় না, লেন্থ, সাল, ব্যাস, ব্যাসার্ধ এগুলো কোনো কিছুই দেয় না। যদি খুব দিয়ে দেয় তাহলে তোমার কপাল খারাপ, খুব রেয়ারলি দেয়। এজন্য যদি কারো টার্গেট থাকে যে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে যাবো, তাহলে লেন্থ এগুলো না পড়লেও কোনো সমস্যা নাই, এগুলো বাদ দিয়ে তুমি অন্যান্য যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তুমি মনে রাখতে পারো। বাট তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হও অথবা এইচএসসির জন্য প্রিপারেশন নাও বা স্কুলে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই তোমাকে এগুলো পড়তে হবে, কারণ স্যারেদের এগুলো পছন্দের, স্কুল লেভেলে যখন থাকবা মানে কলেজ লেভেলে যখন থাকবা তাদের জন্য। এবার আমরা আসি ভাইরাস। প্রথমত হচ্ছে ভাইরাসের একটা বৈশিষ্ট্য আছে, ভাইরাসকে আমরা অণুজীব বললেও ভাইরাস নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বতা আছে। ভাইরাসকে বলা হয় ভাইরাস জীবও না, ভাইরাস কি বলা হয় ভাইয়া, ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না। তাহলে ভাইরাস কি, ভাইরাস ভাইরাসই, ভাইরাস ভাইরাসে। পরীক্ষাতে কোশ্চেন করবে ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ভাইরাসই, এরকম। অথবা দেখো আমি তোমাদেরকে দেখাই দিই, খুবই কমন কোশ্চেন এটা, তুমি যদি 10টা বোর্ড দেখো তার মধ্যে দেখবা 5টা বোর্ডে এই কোশ্চেন করবে যে ভাইরাস ভাইরাসই, ভাইরাস জীবও না, ভাইরাস ভাইরাসই, ভাইরাসই, জীবও না জড়ও না, জীবও না জড়ও না। এরপরে দিয়ে বলবে উক্তিটি বা কথাটি ব্যাখ্যা করো। তখন আমরা আসলে কি বলবো, ভাইরাসকে জীবও বলতেছি না, আবার মাইক্রো অর্গানিজমের মধ্যে ফেলতেছি, আবার জড়ও বলতেছি না। আমরা জানি এই পৃথিবীতে দুটো জিনিস দেখা যায়, এক যাদের জীবন আছে তাদেরকে আমরা বলি জীব, আর যাদের জীবন নাই তাদেরকে আমরা বলি জড়। জড়কে ইংলিশে বলা হয় ইনার্ট, আর এটা তো আমরা জানি জীব, জীব মানে অর্গানিজম। এখন কোশ্চেন হচ্ছে যে এটাকে কেন জীবও বলতে পারি না এবং কেন এটাকে জড় পদার্থ বলতে পারি না। আসো এবার একটু ব্যাখ্যাতে যাই। ভাইরাসের কথাবার্তা তোমরা যদি দেখো তাহলে দেখো আমরা ব্যাকটেরিয়াকে যখন বলছিলাম তখন এটাকে মনেরা রাজ্যে ফেলি। কাকে মনেরা রাজ্যে ফেলছিলাম, ব্যাকটেরিয়াকে, ব্যাকটেরিয়াকে আমরা মনেরা রাজ্যে ফেলছি। কেন, কারণ হলো এরা হচ্ছে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক শব্দের অর্থ কি, প্রোক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে আদি কোষে, আদি কোষে। ওকে, তাহলে কথাটা হইলো ভাইয়া ভাইরাস কি আদিকোষী না, না, ভাইরাস কি, ভাইরাস অকোষীয়।
অকোষীয় শব্দের অর্থ কি? এ সেলুলার, এ সেলুলার, এটা একটু মাথায় রাখতে হবে। যারা অ্যাডমিশন টেস্টে যাইতে চাচ্ছ তারা কিন্তু বাংলার সাথে সাথে ইংলিশ টার্মগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আমি তোমাদেরকে একটু সহজ করে দিই। মনে রাখবা, কোনো একটা শব্দের সাথে যদি কখনো এ অথবা এনা থাকে, তার মানে এটা হচ্ছে উইথআউট, উইথ আউট। তাহলে সেলুলার শব্দের অর্থ হচ্ছে সেল, তাহলে উইথআউট সেল, তার মানে ভাইরাসকে তুমি সেল বলতে পারবা না। কথাটা হইলো আমরা কেন ভাইরাসকে সেল বলতে পারবো না? পৃথিবী কি কোনো কিছু আছে যেগুলো সেল ছাড়া? সেলের উপর বেস করে এটাকে টোটাল আমরা যদি জানি যে পৃথিবীতে তিনটে জিনিস পাওয়া যায়। দেখো কি কি। প্রথমত যদি আমরা বলি সেটা হচ্ছে এ সেলুলার, এ সেলুলার, যেটার অর্থ একটু আগে আমরা দেখছি অকোষীয়, ঠিক আছে, অকোষীয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউনিসেলুলার, ইউনিসেলুলার, এর অর্থ হলো এক কোষী, এক কোষী। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার, যেটার অর্থ হলো বহুকোষী, যেটা অর্থ কি? বহুকোষী, বহুকোষী। তার মানে যাদের বডিতে অনেকগুলো কোষ থাকে তাদেরকে বলা হয় মাল্টিসেলুলার। ইউনি শব্দের অর্থ কি? ইউনি শব্দের অর্থ হচ্ছে এক, ইউনি শব্দের অর্থ কি? এক। তাহলে যাদের একটা কোষ থাকে এই জন্য তাদের নাম কি হয়েছে? এককোষী। আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। অকোষীয় শব্দের অর্থ কি? অকোষীয় শব্দের অর্থ হচ্ছে অকোষীয়, অকোষীয় শব্দের অর্থ কি? অকোষীয় শব্দের অর্থ একটু আগে আমরা দেখলাম, যাদেরকে আমরা সেল বলে গণনা করতে পারবো না, তাদেরকে সেল বলা যাবে না। কেন সেল বলা যাবে না? এটা হচ্ছে একটা কথা, আমি এটা আগে এক্সপ্লেনটা দিয়ে আসি। মনে করো তোমরা যখন কোনো একটা দুষ্টুমি করো বা কোনো কিছু করো, তখন মা তোমাদেরকে কি বলে বা বাবা কি বলে? তো একটা অমানুষ, তার মানে তুই মানুষ না। আসলে কি তুমি মানুষ না? মানুষ, বাট মানুষ হওয়ার গুণাবলীগুলো তোমার মধ্যে নাই। কিরকম? মনে করো মানুষ হইতে গেলে তোমার মধ্যে সমানুবর্তিতা থাকতে হবে, নিষ্ঠাবান হইতে হবে, পড়াশোনা করতে হবে, মানে তাদের কথা মতো চলতে হবে। যেহেতু তুমি তাদের কথা চলো নাই, এই জন্য তোমাকে বলছে কি যে তুমি একটা অমানুষ। কিন্তু তুমি মানুষ, বাট মানুষের গুণাবলীগুলো নাই। ভাইরাস সেল ঠিকই, কিন্তু সেল হওয়ার জন্য যা কিছু লাগে সেগুলো ভাইরাসের মধ্যে নাই। কিরকম? একটা সেল হতে গেলে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, যাবতীয় যা কিছু আছে সব কিছু থাকা দরকার। যদি সেই জিনিসগুলো থাকে তখন আমরা সেটাকে বলতে পারবো একটা আইডিয়াল সেল বা ভালো সেল, যেটাকে আমরা বলি ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ। ইউ শব্দের অর্থ হচ্ছে গুড, ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, তাহলে সুগঠিত নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকলে কেন বলতে পারি আমরা? কারণ নিউক্লিয়াস মনে করো একটা ফ্যামিলির মেন মাথা। তোমাদের ফ্যামিলির মেন মাথা বা প্রত্যেকটা ফ্যামিলির মেন একটা মাথা থাকে, সেটা হচ্ছে বাবা। বাবা যদি থাকে তাহলে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা ভালো থাকবে বা থাকবে। বাবা যদি না থাকে তাহলে দেখবো যে পরিবারটাই নষ্ট হয়ে যায়। ঠিক একই রকমভাবে কোনো একটা কোষের মধ্যে বা সেলের মধ্যে যদি নিউক্লিয়াসটা থাকে তখন সেই সেলটাকে আমরা বলতে পারি আইডিয়াল নিউক্লিয়াস, এবং ওর সাথে সাথে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলগি বডি সহ যাবতীয় যত অর্গানেলি বা অঙ্গাণুগুলো থাকা দরকার সবগুলোই থাকে। কিন্তু কোনো সেলের মধ্যে যদি নিউক্লিয়াস না থাকে তখন আমরা সেই সেলটাকে ভালো সেল বলতে পারি না, এবং ওই সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, কোনো কিছু থাকে না, নিউক্লিয়াস থাকে না, সাথে সাথে কোনো কিছু থাকে না, শুধু সাইটোপ্লাজম এবং কি থাকে? রাইবোজোম থাকে। তখন আমরা সেটাকে বলি আদিকোষী অথবা প্রোক্যারিওটিক সেল। তাহলে কথাটা হইল ভাইরাস কি? ভাইরাসের মধ্যে রাইবোজোম পর্যন্তও থাকে না। তাহলে তুমি কি সেটাকে সেল বলতে পারবা? কখনোই না। কারণ সেল হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দরকার, যে বৈশিষ্ট্যগুলো দরকার, সেই বৈশিষ্ট্যগুলো ওর মধ্যে নাই। এই জন্য আমরা ওইটাকে ওই জিনিস বলতে পারতেছি না, মানে একটা এক কোষেও বলতে পারবো না, বহু কোষেও বলতে পারবো না, সে কোষের মধ্যে পড়তেছেই না। এই জন্য তাকে বলা হচ্ছে অকোষী। তাহলে অকোষীর যদি একটা উদাহরণ দেখি তাহলে তার নাম কি হবে? ভাইরাস। এবার আসো ইউনিসেলুলার। ইউনিসেলুলারের যদি একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি, তার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। আমি এখানে তোমাদেরকে অনেক কনসেপ্ট ক্লিয়ার করে দিব। মাল্টিসেলুলারের আরেকটা এক্সাম্পল হচ্ছে মনে করো মানুষ। আমি যদি একটু কথা বলি তাহলে মানুষ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে সেল কয় ধরনের দেখলাম? সবাই তোমাকে বলবে সেল দুই ধরনের, বহুকোষী এবং এককোষী। বাট আমরা কি দেখবো? অকোষীয়, এককোষীয় এবং কি বহুকোষীয়। পরীক্ষাতে তোমাকে দিয়ে দিল যে ভাইরাস কোনটার মধ্যে পড়ে, ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক। তখন তুমি দেখে দিলা ব্যাকটেরিয়া যেহেতু এককোষী, ভাইরাসও মনে এককোষী, এবং বাসায় এসে কোশ্চেন মিলাইলে পরে দেখো যে তোমার কোশ্চেন ভুল হয়ে গেছে।
এটাই হয় মেডিকেলে, সবাই দেখবো যে অনেকেই আছে মানে 100টা বলে, কিন্তু পরবর্তীতে দেখা যায় 85 হয় না। ঠিক আছে, এই জন্য যে কনসেপ্ট পড়তেছো সেটা ঠিকঠাক মতো জানতে হবে, ঠিকঠাক মতো তোমাকে পড়ে যেতে হবে। এখন তুমি আসো, ভাইরাস যদি অকোষীয় হয় তাহলে ওর বডিতে কোনো ডাইজেস্টিভ সিস্টেম বা এরকম কোনো কিছু নাই। ও দেহের বাইরে যখন কাজ করতেছে তখন ও নিষ্ক্রিয়। তখনও কি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় শব্দের অর্থ কি? ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, নিষ্ক্রিয়। কেন? দেহের বাইরে সে বংশ বিস্তার করতে পারে না, দেহের বাইরে সে খাদ্য গ্রহণ করতে পারে না, কোনো কিছু করতে পারে না। দেহ বলতে কি বোঝায়? দেহ বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে একটা হোস্ট। হোস্ট, হোস্ট হিসেবে যে কোনো কিছু হইতে পারে। হোস্ট হিসেবে যে কোনো কিছু হইতে পারে। আমরা সবাই মনে করি হোস্ট, হোস্ট মানে পোষক, যেটাকে বাংলায় বলা হয় পোষক। এটা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার পড়ার জন্য কিছু শব্দ তোমাকে জানতে হবে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। হোস্ট শব্দের অর্থ হচ্ছে পোষক। তাহলে হোস্ট পোষক হিসেবে যে কোনো কিছু হইতে পারে। মনে করো একটা পেঁপে গাছে রিং স্পট হয়েছে, পেঁপে গাছে ডট 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 একটা রোগ হয়েছে, ধানে রোগ হয়েছে, আমাদের বাড়িতে রোগ হয়েছে, গরু রোগ হইতে পারে, ছাগলের রোগ হইতে পারে। এরা সবাই পোষক, যে ওইটাকে পোষণ করতেছে, বহন করতেছে। ঠিক আছে, ওইটাকে নিয়ে যাচ্ছে যে রুগী। তাহলে এইখানে বলতেছে যে পোষক। এবার একটু যদি আমরা খেয়াল করার চেষ্টা করি যে এই যে নিষ্ক্রিয় কেন হচ্ছে, কারণ সে হোস্টের বাইরে, পোষকের বাইরে যখন বাতাসে টাতাসে আসে তখন সে একটা জড় পদার্থের মতো কাজ করতেছে, সে তার বংশের বিস্তার ঘটাইতে পারতেছে না। এই যে জিনিসটা, এই যে পেন্সিল, এই মানে এই যে পেন, এই পেনটাকে এখন যদি বলি এর থেকে 2টা পেন বানানো সম্ভব না, সম্ভব না। তার বংশ বিস্তারও সম্ভব না। তাহলে এইটা কেন করতে পারতেছে না? কারণ এটা একটা জড় পদার্থ। ঠিক একই রকম ভাবে আমরা যদি ভাইরাসের কথা দেখি, তাহলে ভাইরাসের যে জিনিসটা আছে, ভাইরাস দেহের বাইরে অথবা হোস্টের বাইরে বা পোষকের বাইরে ভাইরাস নিষ্ক্রিয়। কিন্তু এই ভাইরাসটা যখন তোমার বডিতে অর্থাৎ জীব দেহে যাবে, মানে পোষক দেহে যাবে, তখন সে হয়ে যাবে সক্রিয়। তখন সে কি হবে? সক্রিয়, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যখন অ্যাক্টিভ হবে, তার বংশ বিস্তার ঘটাইতে পারবে, তখন কিন্তু সেটাকে আমরা জীব বলতেছি। তাহলে দেহের ভিতরে বা হোস্টের মধ্যে বা পোষকের মধ্যে এ সক্রিয়, আর পোষক দেহের বাইরে এ নিষ্ক্রিয়। তাহলে একসময় সক্রিয়র মতো আচরণ করতেছে, একসময় নিষ্ক্রিয়র মতো আচরণ করতেছে। তাহলে তুমি কি একসময় জীব হচ্ছে, আবার একসময় কি হচ্ছে? জড় হচ্ছে। তাহলে তুমি কি ওটা বলতে পারবা জীব অথবা জড়? কোনো কিছু বলতে পারবা না। তাহলে ভাইরাস কি? ভাইরাস ভাইরাসই। ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ভাইরাসই। এইটা হচ্ছে কোশ্চেন, যে দেহের বাইরে ভাইরাস নিষ্ক্রিয় এবং দেহের বাইরে বা হোস্টের বাইরে আর হোস্টের ভিতরে ভাইরাস সক্রিয়। এই জন্য ভাইরাসকে জীবও বলা যায় না, ভাইরাস জড়ও না, ভাইরাস ভাইরাসই। এটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন এবং খুবই কমন একটা কোশ্চেন, খুবই কমন। যে কোনো বোর্ডেই, যে কোনো বোর্ডের জন্য এটা খুবই কমন কোশ্চেন। এটা দেয়, তুমি যদি গাইড খোলো তাহলে দেখতে পারবা। আমি আগেও বলছি, যদি 10টা বোর্ড পরীক্ষার কোশ্চেন তুমি সলভ করবো বা অ্যানালাইসিস করো, তাহলে দেখবো তার মধ্যে তুমি 5টা জায়গায় এই কোশ্চেনটা পাবো যে ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ভাইরাসই কেন, এটা মানে তোমাকে ব্যাখ্যা করতে বলবে। এবং এটা অনুধাবন টাইপের কোশ্চেন দেয়। এই যে কোশ্চেনটা, এটা অনুধাবন টাইপের কোশ্চেন। অনুধাবনের জন্য এটা দিয়ে থাকে, অনুধাবন। ঠিক আছে, অনুধাবন টাইপের কোশ্চেন। ওকে, চলো এবার আসি আমাদের নেক্সট টপিকে। এবার ভাইরাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখব। তো ভাইরাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখার আগে চলো আমরা কিছু ভাইরাস দেখে আসি, যে ভাইরাসগুলো সাধারণত কেমন হয়। দেখো, এখানে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, তাহলে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাই। চলো আমরা একটা টেকনোলজিও ব্যবহার করে আসি। টেকনোলজির সাহায্যে আমরা যেখানে পড়তেছিলাম সেখানে চলে যাব, কিন্তু আমরা গুগলকে কেটে নিয়ে যাব। দেখছো, এই যে আমরা গুগলকে কেটে নিয়ে আসছি। এটা হচ্ছে এক্সাম্পল অফ ভাইরাস। দেখো বিভিন্ন ধরনের ভাইরাস আছে, ব্যাকটেরিওফাজ ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবিও যে একটু আগে বলছিলাম, অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেরকম বিভিন্ন ধরনের ভাইরাস আছে এবং ভাইরাসের বিভিন্ন ধরনের শেপ আছে। এখন ভাইরাসের মধ্যে মেন কাজ কোনটা? ভাইরাসের ক্ষেত্রে মেন জিনিস যেটা পড়ানো উচিত, যেটা পড়ানো দরকার, বাট অনেকে আমরা পড়াই না। দেখো, যখন ভাইরাসের কথা বলে, ধরে নাও পৃথিবীতে যে কোনো অর্গানিজম, ধরো একটা গরু,
তাহলে একটা গরু থেকে পরবর্তীতে তুমি কি তৈরি করবা, আর একটা গরু তৈরি করবা। ধরো তোমার কাছে একটা ছাগল আছে, তাহলে ছাগল থেকে যখন বংশ বিস্তার করে তখন কি তৈরি হয়, আর একটা ছাগল তৈরি হয়, তাই না? তাহলে গরু থেকে গরু, ছাগল থেকে ছাগল, এগুলো সবই হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, মানুষের থেকে মানুষ। ঠিক একই রকম ভাবে একটা ভাইরাস থেকে কি তৈরি হবে ভাইয়া, আর একটা ভাইরাস তৈরি হবে। একটা ভাইরাস থেকে আর একটা ভাইরাস তৈরি হবে। এই যে ভাইরাস থেকে ভাইরাস তৈরি করতে হবে, সেম টু সেম জিনিস রাখতে হবে। আমাদের বডিতে কোন জিনিসের জন্য আমরা সেম টু সেম থাকি? বাবা মানুষ, আমিও মানুষ, আমার পরবর্তী সন্তান সেও মানুষ, তার পরবর্তী সন্তান সেও মানুষ। কিভাবে মানুষ হলো? ভাইরাস থেকে ভাইরাস, তারপরে ভাইরাস, তারপরে ভাইরাস। একটু আগে আমরা একটা কথা বলছিলাম, ভাইরাস অকোষীয়, ভাইরাসের মধ্যে কিছুই থাকে না। ভাইরাসের মধ্যে কিছু থাকুক আর না থাকুক, একটা জিনিস সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, যে কোনো সেলের ভিতরে কিছু থাকুক না থাকুক, দুইটা জিনিস লাগবেই। এক, রাইবোজোম লাগবে, দ্বিতীয়ত ডিএনএ লাগবে। কিন্তু ভাইরাসের মধ্যে রাইবোজোমটাও থাকে না, ভাইরাসের মধ্যে রাইবোজোমটাও থাকে না। ঠিক আছে, আসো আপনার প্রশ্ন হলো কেন লাগবে এটা বুঝি, তারপরে এগুলো নিয়ে আরো ডিসকাস করতেছে। এটাকে একটু সাইডে রাখি। একটা সিকোয়েন্স আমাদেরকে মনে রাখতে হবে। কি সিকোয়েন্স? দেখো, আমরা তোমাদের 9-10-এ যখন তোমরা পড়ছো তখন চ্যাপ্টার 12-এ এই সিকোয়েন্সটা পড়ছো, কিন্তু ওইভাবে খেয়াল করো নাই। এবং যারা এই মুহূর্তে ফার্স্ট পেপার পড়ছো, চ্যাপ্টার 1 পড়ছো, সেই জায়গায় ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের টপিকটা পড়লে এই সিকোয়েন্স তোমাদের মনে থাকা উচিত। এটা দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স। ডিএনএ থেকে তৈরি করা হয় এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি করা হবে প্রোটিন, প্রোটিন থেকে তৈরি করা হয় সেল। আবার আমরা কিন্তু ওই সিকোয়েন্স অনুযায়ী যদি যাই, বইয়ের ফার্স্টের যে জায়গাটা যেখান থেকে আমরা আসছিলাম, যে সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে অর্গানিজম। তার মানে হলো তুমি যেটাই করতে চাও না কেন, তোমার লাগবে কি? সেল লাগবে। আর কোন সেল তৈরি করবা? চোখের সেল, নাকের সেল, কানের সেল, না কোন জায়গার সেল তৈরি করবা? ধরে নাও তুমি রাস্তায় চলতে চলতে পড়ে গেছো, তোমার মাথার কপালে এখানে একটা সেল কেটে গেছে, এখানে কি তুমি চোখের সেল তৈরি করবা অথবা চুলের সেল তৈরি করবা? না। তাহলে চোখের সেল যদি কেটে যায় তাহলে চোখের সেলই তৈরি করব, কপালের সেল যদি কেটে যায় তাহলে আমরা কপালের সেলই তৈরি করব। এখন কথাটা হচ্ছে যে এইটা নির্ধারণ করে দেয় কে? এটা নির্ধারণ করে দেয় ডিএনএ। কিন্তু মজার বিষয় কি জানো, ডিএনএ কখনো নিজে কাজ করে না, ডিএনএ কাউকে দিয়ে কাজ করায়। ডিএনএ নিজে কখনো কাজ করে না, ডিএনএ কাউকে দিয়ে কাজ করায়। ডিএনএ যাকে দিয়ে কাজ করায় তার নাম এমআরএনএ। তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ভাইয়া এই টপিকগুলো মনে হয় বাড়তি বাড়তি বলতেছে, এই টপিকটা কোনো দরকার নেই। কিন্তু এই চ্যাপ্টারের কলিজা হচ্ছে এই টপিক। কেন বারবার কলিজা ওয়ার্ডটা ব্যবহার করতেছি? বিকজ অফ ইম্পর্টেন্সই বোঝানোর চেষ্টা করতেছি আমি তোমাদেরকে। কোনো স্টুডেন্ট যদি এইটা না জানে তাহলে সে ভাইরাসের রেপ্লিকেশন, যেটা পরীক্ষাতে বাধ্যতামূলক আসেই, সেটা তোমরা বুঝতে পারবে না। তোমাকে যদি ভাইরাসের রেপ্লিকেশন বুঝতে হয় তাহলে এই সিকোয়েন্স বুঝতে হবে। তোমাকে যদি ভাইরাসটাকে সহজ করতে হয় তাহলে এই সিকোয়েন্স তোমাকে বোঝানো লাগবে, যেটা বাংলাদেশের 99.999% স্টুডেন্টরাই জানে না, বিকজ অফ তাদেরকে এটা শেখানোই হয় না। 99.99% টিচাররাই স্টুডেন্টকে এটা শেখায় না। কারণ এটা শেখাইতে গেলে যেরকম ধৈর্য লাগে, শিখতে গেলে ওরকম ডেডিকেশন প্লাস ধৈর্য দুইটাই লাগে। তোমরা যদি ডেডিকেশন দাও, আমি বারবারই বলছি, ফার্স্ট টু লাস্ট আমি মুখস্থ করাবো না, আমি বুঝাই পড়াবো। সো চলো আমরা যাই। ডিএনএ থেকে তৈরি করতে হবে এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি করতে হবে প্রোটিন। ডিএনএ নিজে কাজ করে না, ডিএনএ কাউকে দিয়ে কাজ করায়। ডিএনএ যাকে দিয়ে কাজ করে তার নাম এমআরএনএ। এমআরএনএ থেকে কোনটা তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। বলো তো ভাইয়া, প্রোটিনের ঘর কোনটা? প্রোটিনের ঘর হচ্ছে রাইবোজোম। কোনটা প্রোটিনের ঘর? রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোমকে কিন্তু বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি। তাহলে রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে প্রোটিনের ফ্যাক্টরি, যে প্রোটিন তৈরি করে দেয়। মাইটোকন্ড্রিয়া যেরকম এটিপি তৈরি করে দেয়, নিউক্লিয়াস যেমন সবকিছুকে নিয়ন্ত্রণ করে, ঠিক একই রকম ভাবে প্রোটিন তৈরি করার কাজটা করে আমাদের রাইবোজোম। এখন কোশ্চেনটা হলো, প্রোটিনটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। আমরা যেরকম কথা বলার মাধ্যমে কোনো কাজ সম্পাদন করে থাকি, একটা আমার বডিতে প্রত্যেকটা সেল, ওরা কি কথা বলতে পারে?
একটা সেল আরেকটা সেলের সাথে কি কথা বলতে পারে না? তাহলে তারা যে কাজগুলো সম্পাদন করে সেটা কিসের মাধ্যমে করে? প্রোটিনের মাধ্যমে করে। এই প্রোটিন থেকে তৈরি হয় এনজাইম, এই প্রোটিন থেকে তৈরি হয় হরমোন। বডির সব এনজাইম প্রোটিন দিয়ে তৈরি, বাট ম্যাক্সিমাম হরমোন প্রোটিন দিয়ে তৈরি। সব হরমোন প্রোটিন দিয়ে তৈরি না। কথাটা বোঝো না, আবার বোঝাই। বডিতে যতগুলো এনজাইম আছে প্রত্যেকটা এনজাইম প্রোটিন দিয়ে তৈরি। ম্যাক্সিমাম হরমোনগুলোও প্রোটিন দিয়ে তৈরি। সব হরমোন প্রোটিন দিয়ে তৈরি না, এক্সেপ্ট সেক্স হরমোন। সেক্সুয়ালি যে হরমোনগুলো আছে, যেমন ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো লিপিড জাতীয়, প্রোটিন দিয়ে তৈরি না, এগুলো লিপিড জাতীয়। বাট বাদবাকি ম্যাক্সিমামগুলোই আসলে প্রোটিন দিয়ে তৈরি। তাহলে তোমার বডি যে কাজগুলো আছে, হয় এনজাইম করবে না হলে হরমোন করবে, মানে কন্ট্রোল করা বা কাজগুলো করা, এগুলো করে কি এনজাইম বা হরমোন। আর এনজাইম আর হরমোন কোন জায়গা থেকে আসতেছে? প্রোটিন থেকে। প্রোটিন কে তৈরি করে দিচ্ছে? রাইবোজোম। তোমার চোখের জন্য এক রকমের এনজাইম লাগে, তোমার পেটের জন্য এক রকমের এনজাইম লাগে, তোমার লিপিড জাতীয় খাবার ডাইজেশনের জন্য এক রকমের এনজাইম লাগে। তো এই যে কোন এনজাইম কখন লাগবে, কোনটা তৈরি হবে, এই সিদ্ধান্ত কে দেবে? ডিএনএ। ধরে নাও ডিএনএ নাই, তাহলে ডিসিশন কি কখনো মেক করা যাবে না? তাহলে কোনটা হবে না? এমআরএনএ হবে না, প্রোটিন তৈরি হবে না, সেল তৈরি হবে না। তার মানে হলো আলটিমেট যে কাজগুলো, ওই জীবটাই তখন আর বাঁচতে পারবে না, তার বংশ বিস্তারও হবে না। তাহলে কোনো সেলের ভিতরে কিছু থাকুক না থাকুক, কি রাখা লাগবে? ডিএনএ রাখা লাগবে, এবং কাজগুলো সম্পাদন করার জন্য প্রোটিন রাখা লাগবে। আর প্রোটিনের জন্য কি থাকতে হবে? রাইবোজোম। কিন্তু মজার বিষয় হলো, তোমার বডিতে তো রাইবোজোম নাই। ধরে নাও তুমি তো সেল, মানে ভাইরাস, তো ভাইরাসের বডিতে কি রাইবোজোম আছে? না, কিন্তু তোমার বডিতে রাইবোজোম আছে। তাহলে ভাইরাস যখন তোমার বডি থেকে ডিজিজ তৈরি করে বা রোগ জীবাণু তৈরি করে, তখন সেই জায়গায় কি লাগে? রাইবোজোম লাগে। বুঝো? বুঝাই। ধরে নাও তোমার বডিতে একটা রোগ হয়েছে এবং রোগটা ভাইরাসের জন্য হয়েছে। তুমি যে রোগী হয়েছো, কেন রোগী হয়েছো? তোমার সেলগুলো নর্মাল কাজ করতেছে না। আগে তোমার সেলগুলোর কাজগুলো করতেছিল তোমার সেলের মধ্যে থাকা এনজাইম, হরমোন, যেগুলো তৈরি করে দিচ্ছিল রাইবোজোম। কিন্তু এখন ভাইরাস তোমার বডিতে অ্যাটাক করার কারণে তোমার বডি থেকে রাইবোজোমটাকে সে নিয়ে নিচ্ছে। এই যে ভাইরাস, রাইবোজোম তো ওর মধ্যে নাই, তাহলে ভাইরাস রাইবোজোম কই পাচ্ছে তার বংশ বিস্তার করার জন্য? সে যাকে অ্যাটাক করছিল, যার মধ্যে ঢুকে তার বংশ বিস্তার করছিল, তার বডি থেকে কি নিয়ে নিচ্ছে? রাইবোজোম নিয়ে নিচ্ছে। তাহলে হোস্টের থেকে সে রাইবোজোম নিয়ে নেয়, আর রাইবোজোম নিয়ে নিয়ে সে পরবর্তীতে তার ফাংশনগুলো সম্পাদন করে। এই জন্য আমাদের বডি তখন কাজ করতে পারে না এবং আমাদের তখন রোগে আক্রান্ত হয়ে যায়। কথা ক্লিয়ার? তাহলে দেখো তো এই জায়গায় এখানে কি আছে? ডিএনএ। ডিএনএ থেকে কোনটা তৈরি করতেছি আমরা? ডিএনএ থেকে আমরা তৈরি করতেছি এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে সেল, টিস্যু, এইভাবে আস্তে আস্তে আলটিমেটলি আমাদের সবকিছু তৈরি হচ্ছে। কথা ক্লিয়ার? এখন দেখো, এই যে ডিএনএ, এই ডিএনএ তৈরি করতে গেলে কি লাগে? এই ডিএনএ তৈরি করতে গেলে মূলত যেটা লাগে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ তৈরি করতে গেলে কি লাগে? নিউক্লিক অ্যাসিড। কেন? দেখো, ডিএনএ ফুল মিনিং কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? লাস্টে দেখো কোনটা আছে? নিউক্লিক অ্যাসিড। তুমি ধরে নাও ডিএনএ বাদ দাও, আরএনএ। আরএনএতেও রাইবো নিউক্লিক অ্যাসিড, লাস্টে কোন শব্দ আছে? নিউক্লিক অ্যাসিড। আমরা সবসময় জানি যে আমাদের জেনেটিক্যাল ম্যাটেরিয়াল বা বংশগতি পরম্পরায় যেটা রক্ষা করে, এটা কে রক্ষা করে? এটা রক্ষা করে দুইটা জিনিস, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আমাদের দেহে একই সাথে ডিএনএও থাকতে পারে, আমাদের দেহে একই সাথে আরএনএও থাকতে পারে, মানে ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকে। কিন্তু মনে রাখবা, ভাইরাসের বডিতে কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না। ভাইরাসের বডিতে হয় শুধুমাত্র ডিএনএ থাকবে অথবা শুধুমাত্র আরএনএ থাকবে। সেখানে একই সাথে ডিএনএ এবং আরএনএ দুইটা একসাথে থাকতে পারবে না। ঠিক আছে? তো যে কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলোকে আমরা ডিএনএ ভাইরাস বলি, কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলোকে আমরা আরএনএ ভাইরাস বলি। তো ভাইরাস হোক, মানে ডিএনএ হোক আরএনএ হোক, সেটা তৈরি হবে কি দিয়ে? নিউক্লিক অ্যাসিড দিয়ে। দেখো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড। তুমি যেটাই বলো না কেন, সেই জায়গায় কি থাকবে? কি থাকবে ভাইয়া? সেই জায়গায় ডিএনএ অথবা আরএনএ থাকবে। ডিএনএ আরএনএ থাকলে সে জায়গায় অবশ্যই কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। এটা হচ্ছে মূল জিনিস। ভাইরাস থাকতে গেলে সে জায়গায় নিউক্লিক অ্যাসিড থাকতে হবে, কেননা পরবর্তীতে যদি ভাইরাস তৈরি করতে হয় তাহলে নিউক্লিক অ্যাসিডই হচ্ছে এমন জিনিস যেটা পরবর্তী প্রজন্ম সেম টু সেম রাখে। আমরা জানি কি সেম টু সেম রাখে? ডিএনএ।
কিন্তু আলটিমেটলি এই যে জেনেটিক্যাল ম্যাটেরিয়াল বা হেরিডিটি বা বংশ পরম্পরা বা বংশগতি এগুলো রক্ষা করার কাজটা কে করে? নিউক্লিক অ্যাসিড করে। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড আছে দুনিয়াতে দুইটা, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এবার আসে, তাহলে ভাইরাসের অবশ্যই কোনটা থাকতে হবে? নিউক্লিক অ্যাসিড থাকতে হবে। এখন ভাইরাসের ক্ষেত্রে একটা শেপ দেখছিলাম না আমরা, এই ভাইরাসটা এরকম শেপের, এই ভাইরাসটা এরকম শেপের, এই ভাইরাসটা এরকম শেপের, এই ভাইরাসটা এরকম শেপের। তা আমাদের বডিতে এরকম শেপ আছে না? শেপ আছে। এই যে শেপ, এই শেপগুলো মেনটেন করে কে? শেপগুলো আমরা তৈরি করি কি করে? আমাদের বডিতে দেখো এগুলো কি? মাংস। আর মাংস কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। যে কোনো জিনিস তুমি যদি তৈরি করতে চাও সে জায়গায় অবশ্যই তোমাকে প্রোটিন দিতে হবে। সেটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থেকে শুরু করে যে কোনো কিছু তোমার প্রোটিন লাগবে। ঠিক একই রকমভাবে ভাইরাসের দেহে যদি আকৃতি তৈরি করতে চাও, যদি একটা গঠন দিতে চাও, স্ট্রাকচার দিতে চাও, তাহলে অবশ্যই এখানে কি লাগবে? প্রোটিন লাগবে। তাহলে ভাইরাসের মধ্যে এসেনশিয়াল দুইটা জিনিস লাগবেই লাগবে। সেটার একটা হলো তোমার নিউক্লিক অ্যাসিড, আর একটা কি? প্রোটিন। তাহলে এখন যদি ডেফিনেশন হিসেবে দেওয়া হয় যে ভাইরাস কি, ধরো পরীক্ষাতে কোশ্চেন দিছে ভাইরাস কি, ভাইরাস কি, বহুতবার এই কোশ্চেন আমি যখন ইন্টার লেভেলে ছিলাম তখন আমি এটা ফেস করছি যে ভাইরাস কি, ভাইরাস কি, বহুতবার আমি এটা ফেস করছি যে ভাইরাস কি বা ভাইরাস কাকে বলে। দেখো তো ভাইরাসের জন্য কয়টা জিনিস ইম্পর্টেন্ট? ভাইরাসের জন্য দুইটা জিনিস অবশ্য বাধ্যতামূলক। ভাইরাসের জন্য দুইটা জিনিস অবশ্যই বাধ্যতামূলক। কি কি? পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে। একটা হলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এক লাগানোর দরকার নেই, রেখে দে। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। একটা হলো নিউক্লিক অ্যাসিড আর একটা কি? আর একটা হচ্ছে প্রোটিন। এবার আরেকটা কি ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম যে এটা দেহের বাইরে, দেহের বাইরে নিষ্ক্রিয় এবং দেহের ভিতরে সক্রিয়। দেহের ভিতরে সক্রিয়, দেহের ভিতরে সক্রিয়। তাহলে দেহের বাইরে নিষ্ক্রিয় আর দেহের ভিতরে কি? সক্রিয়, মানে অ্যাক্টিভ। কেন? এটা ব্যাখ্যা দিছি। তাহলে এই কয়েকটা জিনিস মিলাই কিন্তু আমরা একটা ডেফিনেশন রেডি করতে পারি। কি রকম? ভাইরাসের প্রথম বৈশিষ্ট্য কি? ভাইরাস একটা অণুজীব যা খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? ডেফিনেশনটা একটু সাজায় ফেলি আমরা। দেখো বইয়ের মতো করে পড়বো, বাট মুখস্থ করবো না। আমি বারবার বলছিলাম যে আমি তোমাদেরকে মুখস্থ করাবো না। দেখো ডেফিনেশন আমরা বুঝে পড়বো। ভাইরাস কি? ভাইরাস হলো, ভাইরাস হলো নিউক্লিক, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। আমরা এখানে প্লাস দিব না, আমরা এবং দিব, যেহেতু ডেফিনেশন। এবং প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি অণুজীব। ঠিক আছে, প্রোটিন দিয়ে তৈরি অণুজীব যা দেহের ভিতরে সক্রিয় এবং দেহের বাইরে নিষ্ক্রিয়। ঠিক আছে, দেহের বাইরে নিষ্ক্রিয়, তাকে কি বলা হবে? ভাইরাস। তাহলে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি অণুজীব যা দেহের ভিতরে সক্রিয় এবং দেহের বাইরে নিষ্ক্রিয়। তাহলে এই ডেফিনেশন কি মুখস্থ করতে হবে? কখনোই না। বায়োলজি মজার, দুটো ক্যাটাগরি স্টুডেন্ট এবং টিচারের ক্ষেত্রে। টিচারের মধ্যে যে বুঝাইতে পারে তার জন্য বায়োলজি বোঝার জিনিস, আর স্টুডেন্টের মধ্যে যে বুঝতে পারে। যে কোনো সাবজেক্ট তোমাকে এটুকু মাথায় রাখতে হবে, কোনো সাবজেক্টই মুখস্থ করার বিষয় না। যারা প্রথমে বইটা লিখছেন, একটু আগে কিন্তু বলছিলাম জনক যারা যারা তৈরি করে দিয়ে গেছেন তাদেরটা আমরা পড়তেছি, তারা কিন্তু অবশ্যই এটাকে দেখছেন, ফিল করছেন, জানছেন, বুঝছেন, পরবর্তীতে তারা বইটাকে পাবলিশ করছেন, ওই বইটাকে আমরা ফলো করি।
তো বই যারা লিখছেন তারা কিন্তু মুখস্থ করে লেখে না, তারা বুঝে বুঝে লিখছে। তো তোমাকেও যদি ভালো কোনো কিছু করতে হয় তাহলে বুঝে বুঝে যেতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, বোঝার কোনো বিকল্প নাই। বুঝে পড়লে যে কোনো কোশ্চেনে করুক না কেন, যে জায়গা থেকে কোশ্চেনে করুক না কেন তুমি পারবা। কিন্তু তুমি যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে তুমি আসলে পারবা না। মুখস্থ করলে তুমি শুধুমাত্র ওই জায়গাটা থেকে, যেখানটা তুমি মুখস্থ করছো ওই জায়গা থেকে যদি কোশ্চেন করে তাহলে তুমি পারবা। আর তুমি যদি বুঝে পড়ো যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে তুমি পারবা। ডিসিশন তোমার, তুমি কোনটা করবা। কিন্তু আমি এই যে এই চ্যাপ্টার পুরো যে প্লেলিস্টগুলো হবে সবগুলো মানে সবগুলো জিনিসই আমি এইভাবে ধরে ধরে প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝায় বুঝায় পড়াই যাব। তো আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই থাকবে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে নেক্সট ক্লাসে যেখান থেকে ডিসকাস করব সেটা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসের ক্ষেত্রে দুই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। জড় রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে কথাগুলো আছে তার মধ্যে অনেকটা আমরা কিন্তু বলে ফেলছি। এই দেখো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো অনেক কিছু আমরা মোটামুটি বলে ফেলছি। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও ভালো ক্লাস হবে। যারা আমাদের এই ক্লাসটা সম্পূর্ণ দেখছো ফার্স্ট টু লাস্ট, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। কেউ যদি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করবা, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবা, যাতে করে আমাদের ভিডিও যখনই আমরা আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন যায়। এবং তোমরা তোমাদের অন্যান্য যে বন্ধুবান্ধব আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবা, যাতে করে সেও এই জায়গাটা থেকে ভালো কিছু শিখতে পারে এবং সে মুখস্থ করার যে মানে ফিলটা আছে সেটা যেন সে না পেয়ে বুঝে বুঝেও যে পড়া যায়, বায়োলজি যে একটা মজার সাবজেক্ট সেটাও যেন সে বুঝতে পারে। আর তোমরা যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবা। আমাদের বায়োলজি সিকার্সের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানেও তোমরা ফলো করবা। তোমাদের এইচএসসি স্টুডেন্টের জন্য আমাদের আলাদা করে একটা ডেডিকেটেড গ্রুপ আছে, সেই জায়গায় তোমরা ফলো করে পাশে থাকবা। ইনশাল্লাহ আমাদের থেকে তোমরা অনেক ভালো ভালো এবং বিস্তারিতভাবে বায়োলজির মজা নিয়ে তোমরা বায়োলজি করতে পারবা। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।